আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চট্টগ্রামে হেফাজতে নেতা সোহেল চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ। রাউজানি মহাসড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীদের বিক্ষোভ, যানজটের চরম ভোগান্তি। রাকসু নির্বাচনকে ঘিরে পুরো দমে জমে উঠেছে প্রচারণা। প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস পরিণত হয়েছে মিলন মেলায়। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দেশের বিভিন্ন স্থানে ২১ জেলেকে আটক ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। বরিশালে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড সদস্যদের উপর হামলা। এবং রাজনৈতিক প্রতিহিংসায় বগুড়া বিমানবন্দর যাত্রী পরিবহনের বদলে ব্যবহার হচ্ছে ফ্লাইং স্কুল হিসেবে। অবিলম্বে যাত্রী ও কার্গো ফ্লাইট চালুর দাবি এলাকাবাসীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। হেফাজত ইসলামী নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীকে হত্যার অভিযোগে চট্টগ্রামের রাউজানি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল ৮টার দিকে হাটহাজারী ও রাউজানি এলাকায় সড়ক অবরোধ করে হেফাজতের নেতাকর্মীরা। এতে চট্টগ্রাম থেকে রাঙামাটি ও খাগড়াছড়িগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় হেফাজত নেতারা অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে রাউজানের গহিরা এলাকায় পরিকল্পিতভাবে মাওলানা সোহেল চৌধুরীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তাদের দাবি, বিগত সরকারের সময় সোহেল চৌধুরী গুম হয়েছিলেন এবং মামলার অভিযোগের কারণে তাকে হত্যা করা হয়েছে। প্রায় ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এর আগে গতকাল বিকেলে নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চট্টগ্রাম রাঙামাটি সড়কের পেছন থেকে একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে গুরুতর আহত হন হেফাজত নেতা সোহেল চৌধুরী। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রাকসু নির্বাচনকে ঘিরে পুরো দমে জমে উঠেছে প্রচারণা। প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস পরিণত হয়েছে মিলন মেলায়। আবাসিক হল, টুকিটাকি চত্বর ও পরিবহন মার্কেট সবখানেই ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। নিজেদের ও জোটের পক্ষে উপস্থাপন করছেন ভবিষ্যৎ পরিকল্পনা। সমর্থন পেতে চালিয়ে যাচ্ছেন নানামুখী তৎপরতা। এদিকে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। অভিযোগ পাল্টা অভিযোগ এবং যথাসময়ে নির্বাচন হওয়ার ব্যাপারে শঙ্কা থাকলেও নির্ধারিত ১৬ অক্টোবর তারিখে নির্বাচন আর না পেছানোর বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। আচরণবিধিকে সম্মান জানিয়ে আমরা অভিযোগ করে গেলাম নির্বাচন কমিশনের কাছে, যেন তারা আচরণবিধি মোতাবেক এবং রাকসুর গঠনতন্ত্র মোতাবেক তারা একটি শাস্তি নিশ্চিত করে। রাকসু নির্বাচনটা অনেক পার্টিসিপেটরি হোক, সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকুক। সেই সাথে আমরা যারা প্রার্থী রয়েছে আমরা যাতে নির্বাচনের আচরণ বিধির দিকে একটু খেয়াল রাখি। আমাদের ছাত্ররাই প্রার্থী, তারাই ভোটার, তারাই ভোট দেবে এবং তারা তাদের বুদ্ধি বিবেক খাটিয়ে যারা যোগ্য তাদেরকে নির্বাচিত করবে, এটাই আমরা তাদের কাছে প্রত্যাশা করি। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দেশের বিভিন্ন স্থানে ২১ জেলেকে আটক ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৭ জেলেকে ১ মাস করে বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১০,০০০ মিটার জাল, ৩টি নৌকা ও একটি ট্রলার জব্দ করা হয়। সকাল থেকে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালায়। মাদারীপুরের পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। মাদারীপুরের শিবচর অংশের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে বরিশালের হিজলা উপজেলার মূল মেঘনা নদীর আলীগঞ্জ অংশে অভিযান চালানোর সময় মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড সদস্যদের উপর হামলা চালায় জেলেরা। পরে ৭ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়। শেরপুরের ঝিনাইগাতি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পাচারকারী দলের সদস্য ও সিএনজি চালিত অটোরিকশার চালক সহ ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। ঝিনাইগাতি উপজেলার হলদিগ্রাম বিওপির প্রায়
800 গজ বাংলাদেশের অভ্যন্তরে গজারি বাগান নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় 4টি সিএনজি অটোরিকশা, 14টি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি হাতঘড়ি এবং নগদ 54,400 টাকা জব্দ করা হয়। আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও শেরপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। দেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বগুড়া অর্থনৈতিক সম্ভাবনা ও ভৌগোলিক গুরুত্বের কারণে দীর্ঘদিন ধরেই এখানে একটি বিমানবন্দর ছিল সময়ের দাবি। সেই প্রেক্ষিতে বিমানবন্দর নির্মাণ করা হলেও পরবর্তীতে এটি যাত্রী পরিবহনে ব্যবহার না হয়ে ব্যবহৃত হয় বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট ইনস্ট্রাক্টরস স্কুল হিসেবে। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই বিমানবন্দর নিয়ে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন এলাকাবাসী। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া কৃষি, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ এই জেলার সঙ্গে রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ করতে 90 দশকের মাঝামাঝি শুরু হয় বগুড়া বিমানবন্দর নির্মাণ। 21 কোটি টাকা ব্যয় 1996 সালে নির্মাণ শুরু হওয়া এই বিমানবন্দর যাত্রী ও ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত থাকলেও পরবর্তীতে সেটি ব্যবহার করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট ইনস্ট্রাক্টরস স্কুল হিসেবে। সর্বক্ষেত্রে বগুড়া বঞ্চিত ছিল। বগুড়ায় বরং যে স্থাপনাগুলো চালু ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটক যারা আসবেন তাদের জন্য আসলে তারা কিন্তু আসলে এই রাস্তায় তারা সহজে অনেক দূরের রাস্তায় আসতে চায় না। বিদেশি যারা তারা আমাদের বগুড়ার এই রাস্তার অবস্থা শুনে তারা আসতে চায় না। যদি আমাদের এয়ারপোর্ট চালু থাকতো তাহলে তারা আসলে আমাদের এখানকার ব্যবসা দেখতো। বগুড়ায় বিমানবন্দর হলে শুধু বগুড়ার উন্নয়ন হবে না, গোটা উত্তরাঞ্চলের উন্নয়ন হবে। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিমানবন্দর চালু হওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এটি সচল হলে এই অঞ্চলের স্থানীয় কৃষিপণ্য ঢাকা সহ বিদেশের বাজারে পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এছাড়া চিকিৎসা, খেলাধুলা ও পর্যটন খাতের বিকাশ হওয়ার ব্যাপক সম্ভাবনা দেখছেন তারা। আমাদের এখানে যখন চালু হবে তখন এখান থেকে আমরা ডাইরেক্ট কাস্টমারগুলো, বিশেষ করে আলু মালয়েশিয়া যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে। তারপর শাকসবজি আমরা আরো দ্রুত খুব আমরা দেশের বাইরে রপ্তানি করতে পারবো এবং রাজস্ব আমাদের আরো বৃদ্ধি করতে পারবো। সরকার ও বেসরকারি এয়ারলাইন্স যৌথ উদ্যোগ নিলে অল্প সময়ের মধ্যেই যাত্রী ও কার্গো ফ্লাইট চালু করা সম্ভব বলে মনে করে প্রশাসন। ভূমি অধিগ্রহণের প্রস্তাব পেলে এই অধিগ্রহণ আমার 3 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবো আমরা। আর এরপরে বাজেট বরাদ্দের প্রেক্ষিতে যদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এটি কাজ শুরু করে দেয় তাহলে 6 মান্থের মধ্যে শেষ হয়ে যাবে। উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য এই বিমানবন্দর আবারও প্রাণ ফিরে পাক, এমনটাই প্রত্যাশা বগুড়াবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সারা দেশে মহিষের প্রজনন বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাভারে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে বাফেলো অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানান। সাভারে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কোনো প্রকল্প বন্ধ হয়নি বলেও জানান উপদেষ্টা। পরে তিনি কেন্দ্রীয় প্রজনন দুগ্ধ খামারে কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি উদ্বোধন করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের সহ অন্যরা উপস্থিত ছিলেন। মওলানা ভাসানীর পর বাংলাদেশে একমাত্র জাতীয় নেতা তারেক রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন বিষয়ে আয়োজিত কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। মীর শরফত আলী সপু বলেন, তারেক রহমানের বক্তব্যের মাঝেই তার নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটে। তার প্রতিটি কথা ও কর্মের মাধ্যমে শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ নতুন করে আশা ও অনুপ্রেরণা পাচ্ছে। কর্মশালা শেষে আলামিন বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। মাওলানা ভাসানীর পরে
বাংলাদেশে জাতীয় নেতা আসে, তিনি হলো তারেক রহমান। সেই ওনার বক্তব্যের মাধ্যমেই সেটা স্পষ্ট করে উঠেছে। উনি প্রতিটি বক্তব্য, প্রতিটি কথায় সুন্দরভাবে জবাব দিয়েছে। আপনার এই বক্তব্য আমাদের আমরা যারা বিএনপি করি, আমরা যারা রাজনীতি করি, আমাদের সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছে। নাটোরের লালপুরে মাদক মামলার রায়ে এক নারীকে যাবজ্জীবন ও তার সহযোগীকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2 এর বিচারক রেজাউল করিম আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে 2020 সালের 15 অক্টোবর লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের মাদক ব্যবসায়ী হাসিনার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় 40 গ্রাম হেরোইন সহ ওই বাড়ি থেকে হাসিনা ও তার সহযোগী হেলালকে আটক করে পুলিশ। ডেঙ্গু প্রতিরোধে জরুরি কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও শহরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঘেরাও ও মানববন্ধন করেছে ওয়াকিং ফর বেটার নারায়ণগঞ্জ নামে একটি সংগঠনের সদস্যরা। দুপুরে এই কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও নাগরিক কমিটির সভাপতি নাসির উদ্দিন মন্টু। পরে সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহর কাছে স্মারকলিপি দেওয়া হয়। কুষ্টিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার AKM আলী মোহসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, নায়েবে আমির আব্দুল গফুর ও কুষ্টিয়া 3 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমির হামজা। কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। সকালে শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও ডিসি অফিসের সামনে 1 ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা। পরে 4 দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। জেলা ও উপজেলার সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন। রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে মারা যান তিনি। রংপুর জেলা বিএনপি সম্মেলন উপলক্ষে ঢাকা থেকে দলীয় কাজ শেষে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন লাকু। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল 7:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 54 বছর। এর আগে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুব দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক এবং রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন আনিসুর রহমান লাকু। তার মৃত্যুতে রংপুরে বিএনপি নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বঙ্গোপসাগরে টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ বানেউজা শহীদ মহিবুল্লাহ জীবন বিপন্ন অবস্থায় 26 জেলেকে উদ্ধার করেছে। এমভি তাজমিনুর রহমান নামের মাছধরা ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘরের প্রায় 27 নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করা হয়। ট্রলারটিকে গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় নৌবাহিনীর জাহাজ ট্রলারটির কাছে গিয়ে বিপদগ্রস্ত জেলেদের সংকেত দেখতে পায়। পরে নৌ সদস্যরা অসহায় জেলেদের উদ্ধার করে। উদ্ধারের পরপরই তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নৌবাহিনীর জাহাজ উদ্ধার করা ব্যক্তিদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে। এরপর তাদের পরিবার ও মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি, এই প্রতিপাদ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস। নওগাঁয় এই উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি বের হয়ে
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নড়াইলে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী মজুমদার ও নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। বক্তারা কন্যা শিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সম অধিকার নিশ্চিতের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। হবিগঞ্জে এই উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও অনুদানের চেক বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক ও মহিলা অধিদপ্তরের উপপরিচালক রোমানা আক্তার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ময়মনসিংহে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নগরীর মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মফিদুল আলম সহ অন্যান্যরা এতে বক্তব্য রাখেন। কলা চাষে সফলতা পেয়েছেন ময়মনসিংহের ভালুকার কৃষকরা। খরচের তুলনায় দ্বিগুণ লাভ হওয়ায় অনেকেই জমি লিজ নিয়ে ঝুঁকছেন কলা চাষে। চারা বিক্রি করেও বাড়তি আয় হচ্ছে অনেকের। ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঁচু বা সমতল জমিতে কলার চাষ হচ্ছে। এসব জমির বেশিরভাগই কৃষকদের লিজ নেয়া। তারা জানান 1 একর জমির বরাদ্দ, চারা কেনা ও শ্রমিকের মজুরি সহ খরচ প্রায় 3 লাখ টাকা, যেখানে কলা বিক্রি করে বছরে আয় 6 লাখ টাকার মতো। কলার পাশাপাশি বিক্রি করছেন চারাও, তবে সহজ শর্তে ঋণ চান প্রান্তিক কৃষকরা। সকলে মোটামুটি কলা চাষ করে সকলে লাভবান, এবং আমাদের যে সকল উঁচু জায়গাগুলো আছে সকলে যদি উদ্যোগ নেয় এবং সরকার যদি এদিকে সুদৃষ্টি দেয়, তাহলে মনে করি যে সকলে যে কলা চাষের প্রতি উদ্যোগ নেয়, সকলে যে কলা চাষ করে, তাহলে সকলে ইনশাল্লাহ লাভবান হবে। কোনো দুর্যোগ না থাকে তাহলে আমরা প্রতি একরে কলা বিক্রি করতে পারি 5.5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা। ঢাকা, টাঙ্গাইল, জকিপুর, কুতুবপুর, নানান জায়গায় যায়। লাভজনক একটা ব্যবসা। উপজেলা কৃষি অফিস জানায়, কলা গাছে রোগবালাই ও পোকার আক্রমণ কম হওয়ায় কৃষকদের তেমন ক্ষতি হয় না। লাভজনক এই ফল চাষে সরকারি প্রণোদনা পেলে আরও আগ্রহ বাড়তে পারে কৃষকদের। কলা চাষিদের উপর যদি কোনো প্রণোদনার ব্যবস্থা করা যায় বা কোনো ইন্ডাস্ট্রি যদি তৈরি হয়, তাহলে আসলে ভালুকায় অনেক বেশি পরিমাণে কলা চাষি কলা উৎপাদন করতে আগ্রহী প্রকাশ করে। চলতি বছর ভালুকায় 320 হেক্টর জমিতে 12,800 মেট্রিক টন কলার চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চুয়াডাঙ্গার জগন্নাথপুর মৌজায় প্রায় 12 কোটি টাকা মূল্যের 14 একর 95 শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন বেদখল থাকা সরকারি এই সম্পত্তি উদ্ধার কাজ পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি KH তাসফিকুর রহমান। পরে ওই জমিতে 2000 তালবীজ রোপণ করা হয়। সুখী, সুন্দর ও সুস্থ প্রজন্ম গড়ব, এই প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভাকাশ ইশারার 35তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার মধ্যে ছিল চিত্রাঙ্কন ও অভিনয় প্রতিযোগিতা, ফ্রি ব্লাড গ্রুপিং ও চিকিৎসা সেবা এবং আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু ও শুভাকাশ ইশারার প্রতিষ্ঠাতা সভাপতি SR শফিক স্বপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বগুড়ায় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ধুনট উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা টাই ব্রেকারে বগুড়া সদর উপজেলাকে 5-4 গোলে হারায়। খেলার শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ, পুলিশ সুপার জেদান আল মুসা ও জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। 12টি দল টুর্নামেন্টে অংশ নেয়। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।